আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 6-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 6-এর বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 45 মিনিট। একের দাগে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 11টি প্রশ্নের মান 1 করে 1 × 11 = 11। মাটির ঘর তৈরি তথা দেওয়াল চিত্রের ক্ষেত্রে কারা অগ্রসর? ওরাও। ভূমিজ সাঁওতাল শবর সাঁওতাল। বৃষ্টির অভাবে হয় ক্ষেত্রব্রত মেঘরানীর কুলো নামাবার প্রথা ভাদুলী ব্রত বসুধারা ব্রত। বনটা কি দিয়ে ঠাসা ছিল? ছাগল ভেড়া পাখি হরিণ পাখি। দূরে দূরে কতগুলি গ্রামের মাঝখানে একখানি হাট 10-12 খানি 10-11 11-12 12-13 10-12। ধানের সবচেয়ে বড় বন্ধু হলো রৌদ্র কুয়াশা কৃষক বৃষ্টি। দেওয়াল চিত্র রচনার ক্ষেত্রে অগ্রসর কোল সাঁওতাল ভিল মুন্ডা সাঁওতাল। উপসর্গ ব্যবহৃত হয় শব্দের আগে, শব্দের পরে, অনুসর্গের সঙ্গে, শব্দের মাঝে, শব্দের আগে। বৃষ্টির অভাব হয় ক্ষেত্রব্রত মেঘরানিয়া কুলো নামাবার প্রথ ভাদুলিয়া ব্রত বসুধারা ব্রত। উত্তর হবে বসুধারা ব্রত। আলোক লুকায় বকের পাখায় পায়রার পাখায় কাকের পাখায় বকের পাখায়। চিঠি পেলুম ড্যাশ মোরগের ভোর জাগানো সুর ভরা লাল নীল সাদা কালো লাল। শব্দকে পদে পরিণত করে প্রত্যয় বিভক্তি উপসর্গ অনুসর্গ বিভক্তি। সাঁওতালি দেওয়াল চিত্রে চতুষ্কোণ ত্রিভুজ বৃত্ত দ্বিভুজ সরলরেখার ছড়াছড়ি। ফাঁকি গল্পের বর্ণিত গাছটি হলো জাম বেল আম বট আম। যে শব্দ দ্বারা জলবেষ্টিত ভূখণ্ডকে বোঝানো তা হলো দ্বীপ দ্বৈশিপদ্বীপ দ্বৈদীর্ঘিপদ্বীপ দ্বৈবৈদীর্ঘিপদ্বীপ কোনটাই নয় দ্বৈবৈদীর্ঘিপদ্বীপ। দুয়ে থাকে একটি বাক্যে উত্তর যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। বেড়া উৎসব কোন মাসে অনুষ্ঠিত হয়? ভাদ্র মাসে। কার ডাকে রাত্রি নেমে আসে? একক কাকের ডাকে। কটক কোন নদীর তীরে অবস্থিত? উড়িষ্যার মহানদীর তীরে। ছোট্ট বাঘের মা বাসা বদলে কোথায় গিয়েছিল? সজনেখালিতে। ফাঁকি গল্পটি কে রচনা করেন? রাজকিশোর পট্টনায়ক। পিঁপড়ে কবিতায় দুদিনের ঘর বলতে কি বোঝানো হয়েছে? প্রাণীকুলের ক্ষণস্থায়ী জীবনকালকে। প্রভাতে পড়ে না ঝাঁটা। কোথায় প্রভাতে ঝাঁটা পড়ে না? হাটে প্রভাতে ঝাঁটা পড়ে না। ছোট্ট পিঁপড়ের গায়ে কি মাখে? ধুলো রেণু। এক ভুতুড়েকাণ্ড গল্পে কোন রাতের কথা বলা হচ্ছে? এক ভুতুড়েকাণ্ড গল্পে ফিকে চাঁদের আলো, তার ওপর কুয়াশার পাতলা পর্দা পড়েছে এমন এক শীতের রাতের কথা বলা হয়েছে। ছোট্ট বাঘ ও তার বাবা মা খাবারের অভাবে কোথায় চলে গিয়েছিল? ছোট্ট বাঘ ও তার বাবা মা খাবারের অভাবে সজনে খোলায় চলে গিয়েছিল। 3 দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 3টি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। তোমাদের সহায়ক পাঠ হজবরল থেকে দেওয়া হচ্ছে প্রশ্ন। প্রথম, হজবরল গ্রন্থটির কার লেখা? সুকুমার রায়। বুড়োর বয়স ওঠানামা করতে করতে কত হয়েছে? 13। বড় মন্ত্রী রাজকন্যার কি ফেয়েছে? গুলি সুতা। দাড়িওয়ালা ছাগলটির নাম কি? শ্রী ব্যাকরণ সিং। দ্বারকাকের গলার স্বর কেমন ছিল? দ্বারকাকের গলার স্বর ছিল ভাঙা ভাঙা ও মোটা। 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 7টি প্রশ্নের মান 3 করে 3 × 7 = 21। এদেশের যত পালা পার্বণ উৎসব আনন্দ সব কিছুরই মূলে রয়েছে চাষবাস। বাংলার উৎসব হয় পেন খাদ্য সংস্কৃতির সঙ্গে চাষবাস কতটা জড়িত বলে তুমি মনে করো? উত্তর লিখবে। উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে কবি ও সুলেখক সুভাষ মুখোপাধ্যায় প্রণীত মরশুমের দিনে গদ্য থেকে। বাংলায় বেশিরভাগ মানুষের জীবন জীবিকা কৃষির সঙ্গে জড়িয়ে রয়েছে, তাই জীবনের আবর্তন কৃষিকেন্দ্রিক। বছরের বিভিন্ন ঋতুতে কৃষক রোদ জল শীত উপেক্ষা করে ফসল ফলায়। তাদের জীবনের আনন্দ বেদনা সুখ দুঃখ সবই কৃষি নির্ভর। আবার পালা পার্বণ উৎসব অনুষ্ঠানও কৃষি দ্বারাই নিয়ন্ত্রিত হয়। নবান্ন পৌষ পার্বণ ভাদু টুসু বসুধারা মাঘমণ্ডল লক্ষ্মী পুজো সব কিছুই চাষবাসের উপর নির্ভর করে হয়। শুধুমাত্র উৎসব অনুষ্ঠান সংস্কৃতিতে নয়, চাষবাস আমাদের খাদ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। নবান্ন উৎসবের মিষ্টি পায়েস, পৌষ পার্বণের পিঠে পুলি, পুজোর বিভিন্ন ফল সব কিছুতেই কৃষির ওপর নির্ভর করতে হয়। তাই বলা যায় বাংলার উৎসব খাদ্য সংস্কৃতির সঙ্গে কৃষিও ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে।
নেক্সট, হাটের স্থান ছড়িয়ে দূরের গ্রামের ছবি কিভাবে কবিতায় ফুটে উঠেছে? উত্তর লিখবে যতীন্দ্রনাথ সেনগুপ্তের তার হাট কবিতায় হাটের স্থান ছড়িয়ে দূরের গ্রামের একটি সুন্দর ছবি এঁকেছেন। দূরে দূরে আলাদা 10-12খানি গ্রামের মাঝে একটি হাট রয়েছে। সেই হাটে সকালবেলা কেউ ঝাঁটাও দেয় না এবং সন্ধ্যাবেলা প্রদীপও জ্বলে না। গ্রামগুলি ছড়িয়ে ছিটিয়ে থাকলেও এই সব গ্রামের লোকজনের সঙ্গে হাটের সম্পর্ক খুব নিবিড়। হাটের পাশে বয়ে চলেছে একটি নদী। মানুষজন খেয়া পারাপার করে, ওপার থেকে এপারে আসে অনেক পসরা। এইভাবে চলে গ্রামগুলির মানুষজনের আদান প্রদান। হাট এই গ্রামগুলির একমাত্র প্রাণকেন্দ্র। প্রতি হাটবার সকাল থেকেই হাট বসে, তাই এই সব গ্রাম থেকে বহু ক্রেতা বিক্রেতা এখানে আসে। সারাদিন বেচা কেনা শেষে সন্ধ্যাবেলা যে যার বাড়ি ফিরে যায়। পূবের মাঠ থেকে সব আলো বকের পাখায় ভর করে লুকিয়ে পড়ে, আর অন্যদিক থেকে সাথীহারা ক্লান্ত একক কাকের পাখায় ভর দিয়ে সন্ধ্যা নামে। সন্ধ্যাবেলা সেই গ্রামগুলোতে সন্ধ্যা প্রদীপের আলো জ্বলে ওঠে। পরের প্রশ্ন, কোন তিথিতে কৃষিজীবীরা কিভাবে তাদের গৃহসজ্জা করে? লেখো। কালী পুজো বা কার্তিকের মাসের অমাবস্যা তিথিতে সাঁওতাল, ভূমিজ, খৈরিয়া, হো, শবর, ওরাও, মুন্ডা প্রভৃতি সম্প্রদায়ের মানুষ তাদের ঘর সুন্দরভাবে সাজিয়ে তোলে। প্রথমেই পুরো বাড়ি মেরামতি ও লেবামোছা করে পরিষ্কার করে তোলে। তারপর ঘরের উঠোন, গোয়াল, ধানের গোলা, মূল দরজা প্রভৃতি জায়গায় আলপনা দিয়ে সাজানো হয়। পরের প্রশ্ন, পিঁপড়ের ভাষাহীন চলাচলের মধ্যে বিনিময়ের ভঙ্গিটি কেমন? রবীন্দ্র স্নেহধন্য কবি অমিয় চক্রবর্তী তার পিঁপড়ে কবিতায় ক্ষুদ্র পিঁপড়েদের জীবনযাত্রাকে দেখেছেন অত্যন্ত কাছ থেকে। এই পিঁপড়েরা সুশৃঙ্খল ও দলবদ্ধভাবে সারি বেঁধে চলে। এদের চলাচলের মধ্যে কবি দেখেছেন অদ্ভুত এক ছন্দময় প্রকাশ। এরা নিঃশব্দে সুরের অদ্ভুত এক ইঙ্গিতে পরস্পর পথ চলা সম্পর্কে বলাবলি করে। তাই কবির চোখে এদের আসা যাওয়া হয়ে উঠেছে ব্যস্ত মধুর চলা। নেক্সট, আম গাছটি কীভাবে গোপাল বাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল? শুকনো মরুভূমির মতো মাটিতে গোপালের বাবা আম গাছ লাগিয়েছিলেন। রাজকিশোর পট্টনায়কের ফাঁকি গল্পে মনে হয় সেই এলাকায় আম গাছ খুব একটা ছিল না বললেই চলে। স্বাভাবিকভাবেই এই আম গাছটা সকলের আকর্ষণের কেন্দ্রে চলে এসেছিল। এটি বাড়িটিকে দিয়েছিল এক অন্য মাত্রা। তাই কেউ বাড়ির কোথায় জিজ্ঞাসা করলে গোপালের বাবা বলতেন, কার্যরী নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশ ফাঁড়ির পশ্চিম দিকে যেখানে পাঁচিলের গায়ে একখানা আমগাছওয়ালা বাড়ি আছে, সেটিই তার বাড়ি। এছাড়া পুজো বা অন্য কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রায় সকলেই তাদের আম গাছের শরণাপন্ন হতো। ফলত সকলের মধ্যে একথা প্রচার হয়ে গিয়েছিল, গোপালদের বাড়িতে আম গাছ আছে। এইভাবে আম গাছটি তাদের বাড়ির নিশানা হয়ে উঠেছিল। তাই আজ বেঁচে গেলাম। বক্তার আজ বেঁচে যাওয়ার কারণ কি? দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের আশীর্বাদ রচনায় এই মন্তব্যটি করেছে পিঁপড়ে। প্রবল বৃষ্টিতে পিঁপড়ে তার ঘর হারিয়ে আশ্রয় নেয় ঘাসের পাতার নিচে। বৃষ্টির প্রচণ্ডতায় জল বাড়তে থাকে। নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য সে ঘাসের পাতা কামড়ে ধরে কোনো মতে টিকে থাকে। জলের তোড়ের সঙ্গে পাল্লা দেবার ক্ষমতা তার নেই। ঘাসের শরীর কামড়ে ধরে পড়েছিল বলে এবারের মতো সে বেঁচে গেছে। নেক্সট কোশ্চেন, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। লেখকের কেন এই কথা বলা হয়েছে, বা লেখক কেন এই কথা বলেছে? আলোচ্য উদ্ধৃতির লেখক শিবরাম চক্রবর্তী। কথা বলার কারণ, হাস্যরস সৃষ্টির উদ্দেশ্যে এক ভুতুড়ে কাণ্ড গল্পে সাহিত্যিক শিবরাম চক্রবর্তী আলোচ্য উক্তিটি করেছেন। লেখক একটা ধার করা সাইকেল করে হুন্ডুর জলপ্রপাতের দিকে যাচ্ছিলেন। মাইল সাতেক যাওয়ার পর তার সাইকেলের টায়ার ফেঁসে যায়। তখন জনহীন পথে সবেমাত্র সন্ধ্যা নামছে। সাইকেল ঘাড়ে করে ফিরতে হবে কিনা যখন ভাবছেন, তখন লেখকের মনে পড়ে এই জংলি পথে বাঘের উপদ্রব রয়েছে। নিজের সেই অসহায় অবস্থা প্রকাশ করতেই লেখক বহু প্রচলিত এই প্রবাদটি ব্যবহার করেছেন। পরের প্রশ্ন, বাঘের ছানা জানত না তো মোটে। কোন কবির কোন কবিতার অংশ বাঘের ছানা কি জানত না? প্রশ্নোত্তর অংশটি কবি নবনীতা দেবসেনের বাঘ কবিতা থেকে নেওয়া হয়েছে। বাঘের ছানা যা জানত না। খিদে মেটাতে বাঘের ছানা নদীর পাড়ে গিয়েছিল লাল ঠেঙো কাঁকড়া খুঁজতে, কিন্তু তার কথা জানা ছিল না যে কাঁকড়া কেমন করে তার দাঁড় দিয়ে আক্রমণকারীর দেহ চিমটে ধরে। সেই কারণে সে কাঁকড়া ধরতে গিয়ে বিপদে পড়েছিল। 5 দাগে নিচে যে কোনো দুটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। সমুচ্চারিত শব্দযুগলের অর্থ লেখো এবং সার্থক বাক্য রচনা করো।
দয়দীর্ঘী পদ্বীপ আর দয়দীর্ঘী পদ্বীপ। প্রথম হচ্ছে দয়দীর্ঘী পদ্বীপ। দয়দীর্ঘী দ্বীপ মানে হচ্ছে জলবেষ্টিত ভূখণ্ড। দ্বীপে পৌঁছে অনেক নতুন বাড়ি দেখতে পেলাম। দয়দীর্ঘী পদ্বীপ মানে বাতি। দ্বীপ জ্বালিয়ে ঘর আলো করো। সমুচ্চারিত বিদ্যান্তক শব্দগুলির অর্থপার্থক্য লেখো। দেখো, আশা, অনুসারে আশার অনুসারে আশা। অনুসারে আশা মানে আগমন, আর অনুসারে আকাঙ্ক্ষা। অনুসারে আশা শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা। আশা বড় আশা করে বসে আছি আমি। পদ কাকে বলে? বাক্যের অন্তর্গত বিভক্তিযুক্ত ধাতু বা শব্দকে পদ বলে। যেমন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। এই বাক্যে ব্যবহৃত শব্দগুলি এক একটি পদ। নেক্সট, লিখিত যে কোনো একটি বিষয়ের ওপর অনুচ্ছেদ রচনা করো। প্রথম রয়েছে বাংলার উৎসব। দেখে নাও, বাংলা উৎসবের দেশ, বাঙালি উৎসবপ্রিয় জাতি। বাংলায় 12 মাসে 13 পার্বণ। মাসগত দিক দিয়ে কম হলেও পার্বণগত দিক দিয়ে অনেক। সারা বছরটাকে পুজোর আমেজে ভরিয়ে রাখে। এই উৎসবগুলি ঋতু পরিবর্তনের মতোই আবর্তিত হয়। সেই হালখাতা দিয়ে বছরের যে উৎসবের সূচনা, চৈত্র সংক্রান্তির গাজনে তার শেষ। এই উৎসবের মধ্যে বাঙালি খুঁজে পায় তার প্রাণের আনন্দ, জীবনের খোরাক। উৎসবগুলিকে মূলত কতগুলি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে: ধর্মীয়, জাতীয়, সামাজিক, ঋতু উৎসব ইত্যাদি। ধর্মীয় উৎসবের মধ্যে পড়ে দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো, ঈদ, মহরম, শবে বরাত, বড়দিন, বুদ্ধ পূর্ণিমা, গুরু নানক জন্মদিন ইত্যাদি। সামাজিক উৎসবের মধ্যে পড়ে বারব্রত, বিয়ে, অন্নপ্রাশন, উপনয়ন, ভ্রাতৃদ্বিতীয়া ইত্যাদি। খাদ্যরসিক বাঙালির রসনাতৃপ্তির মহাসুযোগ। ঋতু উৎসবের মধ্যে থাকে বৃক্ষরোপণ, নবান্ন, পৌষ পার্বণ। জাতীয় উৎসবের মধ্যে আছে হোলি, রবীন্দ্র জয়ন্তী, গান্ধী জয়ন্তী, নেতাজি জয়ন্তী, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস প্রভৃতি। এছাড়াও আছে প্রান্তিক জীবনের ভাদু, টুসু, ইতু প্রভৃতি উৎসব। আধুনিককালে শিক্ষিত মানুষ এত সব উৎসব ছাড়াও নিজের মনের চাহিদা পূরণের জন্য বইমেলা, কৃষিমেলা, শিল্পমেলা প্রভৃতি মেলার আয়োজন করে চলেছে। সুস্থভাবে বাঁচতে গেলে মনে আনন্দ থাকা দরকার। উৎসব সেই আনন্দের রসদের যোগান দেয়, আর উৎসব সকলকে নিয়ে একসঙ্গে চলতে শেখায়। উৎসব মানে সকলের তরে সকলে আমরা, আর এত উৎসব ছাড়া বাংলাকে ভাবা যায় না। নেক্সট, বর্ষাকাল। দেখে নাও, আস্তে আস্তে কল ডাউন করছি, তোমরা কিন্তু খুব ভালো করে দেখে নেবে। এটা কিন্তু এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে ধরুন। আমার নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে। বছর ক্লাস 6-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 6-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিতে এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখো। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।